আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব 2021 সালের। তো যে সাবজেক্ট ও যে ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করব সেটি হলো সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3। এই পার্ট 3 এর প্রশ্নপত্রটা তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 এর পরে যে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়েছে 2021 সালের সেটাই হচ্ছে পার্ট 3 এর প্রশ্নপত্র। তো কথা না বাড়িয়ে শুরু করবো আজকের মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। দেখো, তোমাদের ক্লাস 7-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3-তে প্রথমে এক দাগে রয়েছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখবে তোমাদের প্রশ্নপত্রে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, আমি কিন্তু সেই অপশানগুলো লিখছি না, আমি সরাসরি যেটা উত্তর হবে সেটাই এখানে লিখে দিয়েছি। দেখো, একের এক দাগে রয়েছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স, দেখবে গ দাগের যে অপশানটা রয়েছে সেটা হবে 200 বছর। উত্তরটা কত হবে? 200 বছর। পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর। তারপরে একের 2 কোকোনদ হলো তোমাদের খ দাগে রয়েছে রক্তপদ্ম, আসলে এটা লাল পদ্ম হতে পারে, তোমাদের যেহেতু অপশানে রয়েছে যে রক্তপদ্ম সেক্ষেত্রে তোমরা খ দাগের অপশানে লিখবে রক্তপদ্ম। কোকোনদ হলো রক্তপদ্ম। তারপরে একের 3 দাগে পাখি সব করে রব রাতি পোহাইল কবিতাটির রচয়িতা, গ দাগের যে অপশান আছে মদনমোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাতি পোহাইল কবিতাটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। তারপরে একের 4 দাগের প্রশ্ন, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয়, গ দাগের অপশানে দেখবে রয়েছে বাঁকুড়ায়। শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় বাঁকুড়ায়। তারপরে একের 5 দাগের প্রশ্ন, খোকনের বাড়ির সামনেই ছিল একটি কি? তাহলে খ দাগে যে অপশানটা রয়েছে ইউক্যালিপটাস গাছ। ইউক্যালিপটাস গাছ, খোকনের বাড়ির সামনেই ছিল একটি ইউক্যালিপটাস গাছ। এরপরে দেখো 2 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে খুব সংক্ষেপেই লিখতে বলা হচ্ছে। আমাদের অনেকের মধ্যে এরকম একটা ভুল ধারণা রয়েছে যে বেশি লিখলেই বেশি নম্বর পাওয়া যায়, তা নয়। আমাদের প্রশ্নে যতটুকু উত্তর চাওয়া হবে আমরা ততটুকুই গুছিয়ে লিখব। তো এক্ষেত্রে দেখো 2-এর 1 দাগে কী প্রশ্ন রয়েছে? 2-এর 1 দাগের প্রশ্ন রয়েছে তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? এই শ্রোতা বানানটা প্রশ্নপত্রে দেখবে একটু ভুল দেওয়া রয়েছে, তো এখানে শ্রোতা হবে। তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? তো এই প্রশ্নের উত্তরটা লেখো। 2-এর 1 দাগের প্রশ্নের উত্তর, শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে, এই ধরনের গল্পের নাম বা কবিতার নাম যখন লিখবে সেটা ইনভাইটেড কমার মধ্যে রাখবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে আলোচ্য প্রশ্নের উত্তরে গণেশ বলেছিল, আলোচ্য প্রশ্নের উত্তরে গণেশ বলেছিল তার কবিতা আকাশ শুনছে, তার কবিতা আকাশ শুনছে, কমা বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, বাতাস শুনছে, কমা প্রকৃতি শুনছে দাঁড়ি। আর গণেশ কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছে, আর গণেশ কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছে, যদি কেউ কুড়িয়ে পায় পড়তে ইচ্ছে করলে পড়বে, যদি কেউ কুড়িয়ে পায় পড়তে ইচ্ছে করলে পড়বে। এরপরে 2-এর 2 দাগের প্রশ্ন, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? এর উত্তরে লেখো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি বায়রনের রচনা থেকে নেওয়া হয়েছে। এখানে হয়েছেও লিখতে পারো, নাও লিখতে পারো, হয়েছে আমি লিখেই দিলাম। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি বায়রনের রচনা থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো 2-এর 3 দাগের প্রশ্ন, 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? এর উত্তর লিখবে আশরাফ সিদ্দিকী রচিত 21-এর কবিতায়, আশরাফ সিদ্দিকী রচিত 21-এর কবিতায় জারি, কমা সারি, কমা ভাটিয়ালি, কমা মুর্শিদি গানের সুরের প্রসঙ্গ রয়েছে। আশরাফ সিদ্দিকী রচিত 21-এর কবিতায় জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি গানের সুরের প্রসঙ্গ রয়েছে। এরপরে দেখো 2-এর 4 দাগের প্রশ্ন, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় লেখক এ কথা বলেছেন? তো এই 2-এর 4 দাগের উত্তরে লেখো রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা পাঠ্যাংশের প্রশ্নোদ্ধৃত উক্তিতে, এখানে প্রশ্নোদ্ধৃত এটা তোমরা প্রশ্ন উদ্ধৃত এভাবে লিখতে পারো, প্রশ্নোদ্ধৃত উক্তিতে রামকিঙ্কর বেইজ নন্দলাল বসুর স্মৃতিচারণা করেছেন, রামকিঙ্কর বেইজ নন্দলাল বসুর স্মৃতিচারণা করেছেন দাঁড়ি।
এরপরে চলে আসছি 3 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1 দাগ, জীবন হবে পদ্যময়, জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? তো এই প্রশ্নের উত্তর লেখো। কবি অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায়, কবি অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় প্রকৃতির সমস্ত শব্দকে ছন্দের সাথে তুলনা করে, প্রকৃতির সমস্ত শব্দকে ছন্দের সাথে তুলনা করে কমা দেবে, সেগুলি উপভোগের মাধ্যমে ছন্দ সুরের মূর্ছনায় জীবনের আনন্দ উপলব্ধি করার কথা বলেছেন, সেগুলি উপভোগের মাধ্যমে ছন্দ সুরের মূর্ছনায় জীবনের আনন্দ উপলব্ধি করার কথা বলেছেন। দাড়ি। এরপর একই সাথে লেখো, কবির মতে পৃথিবীর সমস্ত ছন্দ যারা কান পেতে ও মন পেতে শুনবে, কবির মতে পৃথিবীর সমস্ত ছন্দ যারা কান পেতে ও মন পেতে শুনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে, তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। দাড়ি। তবেই জীবন পদ্যময় হবে, মনের মাঝে জমবে মজা, তবেই জীবন পদ্যময় হবে, মনের মাঝে জমবে মজা। দাড়ি। এরপর চলে আসছি 3-এর 2 দাগের প্রশ্নে। দেখো 3-এর 2 দাগে বলা হচ্ছে, অমর করিয়াবর দেহ দাসে শুভরদে। শুভরদে শব্দের অর্থ কি? কবি তার কাছে অমরতা প্রত্যাশী কেন? এখানে প্রশ্নের 2টো পার্ট রয়েছে। শুভরদে শব্দের অর্থ কি? কবি তার কাছে অমরতা প্রত্যাশী কেন? তো এই প্রথম পার্টের উত্তরটা লেখো। সুবরদে বা সুবরদে হলো সুবরদা এর সম্বোধন রূপ, সুবরদা এর সম্বোধন রূপ। দাড়ি। সু অর্থাৎ শুভ, সু অর্থাৎ শুভ, বর দেন যিনি বা সুবরদাত্রী, সু অর্থাৎ শুভ, বর দেন যিনি বা সুবরদাত্রী অর্থাৎ যিনি সুবর প্রদান করেন বা আশীর্বাদ বলা যেতে পারে। এরপর প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, কবি জন্মভূমির কাছে অমরতা প্রত্যাশা করেন, কবি জন্মভূমির কাছে অমরতা প্রত্যাশা করেন, কবি জানেন তার এমন কোনো গুণ নেই, কবি জানেন তার এমন কোনো গুণ নেই যার জন্য এই আশীর্বাদ প্রার্থনা করতে পারেন, যার জন্য এই আশীর্বাদ প্রার্থনা করতে পারেন। দাড়ি। তবুও কবি চান তার দোষ ত্রুটিকে উপেক্ষা করে, তবুও কবি চান তার দোষ ত্রুটিকে উপেক্ষা করে শুধু গুণগুলিকে মনে রেখে দেশমাতা যেন কবিকে অমর করে দেন, দেশমাতা যেন কবিকে অমর করে দেন। দাড়ি। অর্থাৎ কবি যেন তার সাহিত্য চর্চার জন্য দেশবাসীর মনে চিরস্থায়ী আসন লাভ করতে পারেন, দেশবাসীর মনে চিরস্থায়ী আসন লাভ করতে পারেন। দাড়ি। 3-এর 3 দাগের প্রশ্ন, সেই তো আমার পরম পুলক, আঁকা লেখা কবিতায় কবি কখন পুলকিত হন? মৃদুল দাশগুপ্ত রচিত আঁকা লেখা কবিতায় জ্যোৎস্নায় যখন মাঠ ভরে ওঠে, মৃদুল দাশগুপ্ত রচিত আঁকা লেখা কবিতায় জ্যোৎস্নায় যখন মাঠ ভরে ওঠে দুধের স্বরের মতো, কমা, বাতাসে মৃদু কাঁপন লাগে, কমা, কবি তখন ছড়া লিখতে শুরু করেন। দাড়ি। তখনই যেন তারার মালা নেমে আসে, জোনাকিরা আলো দিয়ে বকুল গাছে অ আ লেখে, কবি অনুভব করেন হাওয়া যেন ছড়ার মাধ্যমে পাঠকের সঙ্গে কবিকে মিলিয়ে দিচ্ছে, দাড়ি। এই অনুভূতিই যেন কবির কাছে শ্রেষ্ঠ পদক পাওয়া ও পরম পুলকের, এটা পুলকের। দাড়ি। এরপরে 3-এর 4 দাগের প্রশ্ন, কুতুব মিনারের কথা রচনাংশে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তর লেখো, কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার, এই কথা ইংরেজ ও স্বীকার করতে বাধ্য হয়েছে। দাড়ি। এক্ষণে এর
নির্মাণ শৈলীর বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করা যেতে পারে। এক্ষণে এর নির্মাণ শৈলীর বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করা যেতে পারে। এভাবে একটা কমা দিয়ে হাইফেন দেবে। তারপরে এক দাগে লেখো কুতুব পাঁচতলার মিনার। কুতুব পাঁচতলার মিনার দাঁড়ি। প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা। প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা দাঁড়ি। এরপরে 2 নম্বর পয়েন্ট, দ্বিতীয় তলাতে শুধু বাঁশি। দ্বিতীয় তলাতে শুধু বাঁশি, তৃতীয় তলাতে শুধু কোণ। দ্বিতীয় তলাতে শুধু বাঁশি, তৃতীয় তলাতে শুধু কোণ। 3 নম্বর পয়েন্ট, নিচ তলা থেকে উপর তলায় গুটি কতক ব্যালকনি বা বারান্দা। নিচ তলা থেকে উপর তলায় গুটি কতক ব্যালকনি বা বারান্দা মিনারের সৌন্দর্য বৃদ্ধি করেছে। মিনারের সৌন্দর্য বৃদ্ধি করেছে দাঁড়ি। 4 নম্বর পয়েন্ট লেখো মিনারের গায়ে আছে লতা পাতা কমা ফুলের মালা কমা চক্রের নকশা। মিনারের গায়ে আছে লতা পাতা ফুলের মালা চক্রের নকশা, যা হিন্দু সংস্কৃতির পরিচায়ক। যা হিন্দু সংস্কৃতির পরিচায়ক কমা মাঝে মাঝে আরবি লেখার সারি। মাঝে মাঝে আরবি লেখার সারি, যা মুসলিম সংস্কৃতির পরিচায়ক। যা মুসলিম সংস্কৃতির পরিচায়ক। এবার নিচে হাইফেন দিয়ে আলাদা প্যারা করে লিখবে প্রভৃতি নির্মাণ শৈলীর বিশিষ্টতা। প্রভৃতি নির্মাণ শৈলীর বিশিষ্টতা কুতুব মিনারকে করে তুলেছে অনন্য। কুতুব মিনারকে করে তুলেছে অনন্য দাঁড়ি। এরপরে চলে আসছি 4 দাগে। দেখো বলা হচ্ছে যে নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে বলা হচ্ছে 4-এর 1 দাগ খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো। এখানে প্রশ্ন করা হচ্ছে যে খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো। এর উত্তরে লেখো যে সমস্ত শব্দ সম্পূর্ণ এ দেশি নানা ভাষা সম্প্রদায় থেকে বাংলা ভাষায় মিশেছে। যে সমস্ত শব্দ সম্পূর্ণ এ দেশি বা এ দেশীয় লিখতে পারো। এ দেশীয় নানা ভাষা সম্প্রদায় থেকে বাংলা ভাষায় মিশেছে তাকে খাঁটি দেশি শব্দ বলে। তাকে খাঁটি দেশি শব্দ বলে। উদাহরণ লিখে একটা হাইফেন দেবে। তারপরে লেখো ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, দোয়েল, শিকড়, লাঠি প্রভৃতি। ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, দোয়েল, শিকড়, লাঠি প্রভৃতি। এরপরে 4-এর 2 দাগ তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে। এই প্রশ্নের উত্তরে লেখো তৎ শব্দের অর্থ সংস্কৃত। তৎ শব্দের অর্থ সংস্কৃত আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে। আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন দাঁড়ি দাও। তারপরে লেখো সুতরাং যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে তাকে তদ্ভব শব্দ বলে। দাড়ি দিয়ে যেমন দাও, যেমন লিখে একটা কমা দিয়ে হাইফেন দেবে। এখানে 3টে ধাপ করো, সংস্কৃত, প্রাকৃত এবং বাংলা। এখানে লেখো সংস্কৃত এক জায়গায়, মাঝখানে লেখো প্রাকৃত এবং তারপরে লেখো বাংলা। তারপরে এখানে লেখো গাত্র, তারপরে লেখো গা অ, তারপর বাংলায় গা, অর্থাৎ সংস্কৃতের শব্দটা ছিল গাত্র, প্রাকৃতে এসে হলো গা অ, আর বাংলায় এসে হয়ে গেল গা। তারপর এখানে লেখো হস্থ, এখানে লেখো হত্থ, হত হয় থয়, তারপরে বাংলায় লেখো হাত, অর্থাৎ সংস্কৃতের যে শব্দটা ছিল হস্ত, প্রাকৃতে এসে হয়ে গেল হত্থ, আর বাংলায় এসে হলো হাত। এরপরে দেখো 4-এর 3 দাগের প্রশ্ন অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের 2টি উদাহরণ দাও। এখানে লেখো অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের উদাহরণ হলো, এখানে 2টোর বেশি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই বেশি অপশান লিখতে পারো বা শুধু 2টোও লিখতে পারো। 1 কৃষ্ণ কেষ্ট, কৃষ্ণ কেষ্ট বানানগুলো অবশ্যই দেখে সঠিকভাবে লিখবে। 2 বিষ্ণু বিষ্টু, বিষ্ণু বিষ্টু। 3 শ্রীদাম ছিদাম, শ্রীদাম ছিদাম। তারপরে 4 রৌদ্র রোদ্দুর, রৌদ্র রোদ্দুর। এরপরে দেখো 4-এর 4 দাগ বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে রস্বস্বর চিহ্ন হবে উদাহরণ দাও। অর্থাৎ বাঙালি যে পদবী বা টাইটেল, আমরা প্রত্যেকের নামের শেষে যে টাইটেল ব্যবহার করি, তো সেই বাঙালি পদবীর অর্থাৎ বাঙালি এরকম কোনো এক টাইটেল যেটার ইংরেজি উচ্চারণের শেষে রস্বস্বর বসবে, রস্বস্বর।
দেখো বাঙালি টাইটেল বা পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়, এই বন্দ্যোপাধ্যায়ের ইংরেজি উচ্চারণ ব্যানার্জি, ব্যানার্জির শেষে কি রস্বস্বর রয়েছে। তারপরে কি গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়কে বলা হচ্ছে গাঙ্গুলি, এই গাঙ্গুলি রস্বই আছে বা রস্বস্বর, দেখেছো তো, এটা ইংরাজি উচ্চারণ গঙ্গোপাধ্যায়ের। তারপরে 3 দাগে দেখো আমি লিখেছি চট্টোপাধ্যায়ের ইংরেজি উচ্চারণ হচ্ছে চ্যাটার্জি, চ্যাটার্জির শেষেও কিন্তু রস্বস্বর আসছে। এবার লেখো প্রভৃতি। এরপরে চলে আসবো 5 দাগে, দেখো 5 দাগে তোমাদের রয়েছে পত্র রচনা। এই পত্র রচনার প্রশ্নপত্রে দেখো তোমরা দুটো চিঠি লিখতে হবে, এখানে দুটো পত্র রচনা রয়েছে। একটা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য ব্লক যে আধিকারিক তার কাছে একটা চিঠি লিখতে হবে, আরেকটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে বাৎসরিক যে পত্রিকা প্রকাশ সে বিষয়ে একটা চিঠি লিখতে হবে। তো প্রথমে চলে আসছি যেটা পাঠাগার স্থাপনের জন্য ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে যে চিঠিটা লিখতে হবে সেটা তোমরা কিভাবে লিখবে। এখানে দেখো বিষয় লিখবে একদম উপরে, এটা আমি একটু সাইডে হয়ে গেছে, এটা তোমরা মাঝখান বরাবর লিখবে, মাঝ বরাবর লিখবে। এই বিষয় পাঠাগার স্থাপনের আবেদন, বিষয় পাঠাগার স্থাপনের আবেদন, এই যে বিষয় পাঠাগার স্থাপনের আবেদন, এটা তোমরা উপরেও লিখতে পারো একদম মাঝ বরাবর, বা এখানেও লিখতে পারো ছোট করে যে বিষয় পাঠাগার স্থাপনের আবেদন। তারপরে দেখো একদম উপরে কিভাবে লিখবে, লিখবে মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক। তারপরে তোমাদের জায়গার নাম লিখবে, আমি এখানে একটা স্থানের নাম লিখছি যে বসিরহাট ব্লক, বসিরহাট, বসিরহাট ব্লক, বসিরহাট, এটা তোমরা যে তোমাদের যে নিজস্ব ব্লক সেটা লিখবে। তারপরে দেখো আমি লিখছি জেলা উত্তর 24 পরগনা, নিচে লিখবে জেলা উত্তর 24 পরগনা, এখানে আমি যেভাবে লিখেছি সেভাবেই লিখতে হবে। তারপরে লিখবে মহাশয়, মহাশয় লিখে একটা কমা দেবে, মহাশয় লিখে কমাটা যেখান থেকে দিচ্ছ তার নিচ থেকে শুরু করবে। আমরা আপনার ব্লকের অন্তর্গত চাতরা গ্রামের বাসিন্দা, আমরা আপনার ব্লকের অন্তর্গত চাতরা গ্রামের বাসিন্দা দাঁড়ি, আমাদের গ্রামে প্রায় 12,000 মানুষের বাস, এখানে একটু বানান ভুল হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের গ্রামে প্রায় 12,000 মানুষের বাস দাঁড়ি, তার মধ্যে প্রচুর শিক্ষার্থীও আছে, তার মধ্যে প্রচুর শিক্ষার্থীও আছে, কিন্তু আমাদের গ্রামে কোনো সরকারি পাঠাগার নেই, কিন্তু আমাদের গ্রামে কোনো সরকারি পাঠাগার নেই দাঁড়ি। ফলে এলাকার ছাত্রছাত্রী ও জ্ঞানপিপাসু দরিদ্র গ্রামবাসীরা, ফলে এলাকার ছাত্রছাত্রী ও জ্ঞানপিপাসুর দরিদ্র গ্রামবাসীরা গ্রন্থাগারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, গ্রন্থাগারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রন্থাগার পাঠাগার একই জিনিস, তোমরা এখানে পাঠাগারও লিখতে পারো বা গ্রন্থাগারও লিখতে পারো। তাই গ্রামবাসীদের পক্ষ থেকে আপনার কাছে সবিনয় নিবেদন, তাই গ্রামবাসীদের পক্ষ থেকে আপনার কাছে সবিনয় নিবেদন, আমাদের এই বিষয়টি বিবেচনা করে দেখুন, আমাদের এই বিষয়টি বিবেচনা করে দেখুন ও সমস্যা সমাধানের ব্যবস্থা করুন, ও সমস্যা সমাধানের ব্যবস্থা করুন দাঁড়ি, তাহলে কৃতার্থ হব, তাহলে কৃতার্থ হব দাঁড়ি। ইতি, ইতি দিয়ে একটা হাইফেন দেবে, তারপরে নিচে লিখবে বিনীত রনি শিকদার। তো তোমরা এখানে তোমাদের নিজেদের নাম লিখবে এবং তোমরা যে স্থানে বাস করছো সেই জায়গাটার নাম এবং যেদিন চিঠিটা লিখছো সেই ডেটটা এখানে লিখবে। এরপরে চলে আসি পরের চিঠিটায়, পরের পত্র রচনায়, যেটা প্রধান শিক্ষকের কাছে লিখতে হবে, যে বাৎসরিক পত্রিকা প্রকাশের উদ্দেশ্যে, যেটা প্রধান শিক্ষকের কাছে লিখতে বলা হয়েছে প্রশ্নপত্রে। তো সেটা কিভাবে লিখবে, প্রধান শিক্ষকের কাছে চিঠি লেখার যে নিয়ম সেই অনুযায়ী তোমরা উপরে এভাবে লিখবে যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, যেভাবে লেখা আছে প্রথমে মাননীয়, তারপরে কমা প্রধান শিক্ষক মহাশয়, তারপরে স্কুলের নাম দেবে, তোমাদের যে স্কুল সেই স্কুলের নাম দেবে। আমি এখানে একটা স্কুলের নাম দিচ্ছি, এটা আমার স্কুল দক্ষিণ চাতরা উচ্চ বিদ্যালয়। তারপরে স্কুলটা কোন জায়গায় অবস্থিত সেই জায়গাটার নাম দেবে, এক্স্যাক্ট যে জায়গা দক্ষিণ চাতরা। তো তোমরা যে জায়গাটার নাম দেবে সেটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, তোমরা যে স্থানীয়, তোমাদের স্কুলটা যে স্থানে রয়েছে সেই জায়গায়। তারপরে এখানে লিখবে মহাশয়, মহাশয় লিখে কমা দেবে, এখানে দুবার লেখা হয়েছে তার জন্য সরি। তো মহাশয় লিখে এখান থেকে শুরু করবে যে আমরা আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রবৃন্দ, আমরা আপনার বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রবৃন্দ। এখানে যদি তোমাদের গার্লস স্কুল হয় তো তোমরা সেক্ষেত্রে দেবে ছাত্রীবৃন্দ, বা তুমি যে ক্লাসে পড়ো সেই অনুযায়ী সেই শ্রেণী দেবে এবং ছাত্রীবৃন্দ দেবে। যদি তোমরা ছাত্রী হও তো ছাত্রী দেবে, আর যদি ছাত্র হও তো ছাত্র দেবে।
আমাদের বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশ বেশ কিছু বছর বন্ধ রয়েছে। আমাদের বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশ বেশ কিছু বছর বন্ধ রয়েছে। দাঁড়ি। এক্ষেত্রে বলে রাখি একটু, যেটা বলা হয়নি সেটা হচ্ছে তোমাদের যদি গার্লস স্কুল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষিকা দেবে অবশ্যই, যিনি যদি প্রধান শিক্ষিকা হন সেক্ষেত্রে শিক্ষিকা দিতে হবে। তারপরে দেখো, অন্য আশেপাশের বিদ্যালয়ের পত্রিকা হাতে পেলে আমাদের খুব দুঃখ হয়। দাঁড়ি। আমরা ছাত্ররা উদ্যোগ নিয়ে এই পত্রিকা আবার প্রকাশ করতে চাই। তাই আপনার কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আপনি যদি এ বিষয়ে আমাদের অনুমতি দেন ও উদ্যোগ গ্রহণের জন্য সহযোগিতা করেন। আমাদের বিনীত নিবেদন এই যে আপনি যদি এই বিষয়ে আমাদের অনুমতি দেন ও উদ্যোগ গ্রহণের জন্য সহযোগিতা করেন, তাহলে আগামী শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ের পত্রিকা প্রকাশিত হতে পারে। দাঁড়ি। এর ফলে অনেক সাহিত্য প্রতিভার বিকাশ ঘটবে। দাঁড়ি। তারপরে ইতি দিয়ে কমা দেবে, এখানে একটা ছোট হাইফেনও দিতে পারো। তারপরে লিখবে আপনার একান্ত অনুগত নবম শ্রেণীর ছাত্রবৃন্দ। এখানে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা দিয়েছি। এখানে তোমরা চিঠিগুলো লেখার ক্ষেত্রে তোমরা চিঠির নিয়ম দেখে তারপরে নিজেদের মতন করেও চিঠিটা লিখতে পারো। আর এখানে যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো সেক্ষেত্রে তোমরা প্রথম লাইনে আমি যেখানে লিখেছি নবম শ্রেণী, ওখানে তোমরা সপ্তম শ্রেণী দেবে এবং এখানেও তোমরা সপ্তম শ্রেণী দেবে। তো এটাই ছিল ক্লাস 7-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 এর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে তোমরা অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। ভালো থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।